কুড়িগ্রামে জ্বালানি সংকটে ২০টি পেট্রোল পাম্পের মধ্যে অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ হয়ে আছে। পাম্প মালিকরা বলছেন ঈদের আগে থেকে তেলের সরবরাহ নেই। আজ ৪টি পাম্পে ১০,০০০ লিটার পেট্রোল এসেছে। এটা জেলা প্রশাসনের তদারকিতে রেশনিং সিস্টেম করে সরবরাহ করা হচ্ছে। সকাল থেকে পাম্পগুলোর সামনে ৩ থেকে ৪০০ মোটরসাইকেল ভিড় করে। অনেকে জানান ২ থেকে ৩ ঘন্টা দাঁড়িয়ে থেকে ১০০ টাকার পেট্রোল পান। দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর নেতৃত্বে কয়েকটি ফিলিং স্টেশনে মজুতকৃত পেট্রোল, ডিজেল, অকটেন পরিমাপ করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, এনডিসি শেখ মাহবুবে সোভানি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাউদ্দিন। পরে প্রতি মোটরসাইকেলে ১০০ টাকার করে পেট্রোল দেওয়া হয়। মোটরসাইকেল চালকরা অভিযোগ করেন, পাম্পে তেল পাওয়া না গেলেও রাতে ২৫০ থেকে ৩০০ টাকা লিটার পর্যন্ত অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করছে খুচরা দোকানদারিরা। তেল পাইতেছি কোনো জায়গায় সিরিয়াল ৫০-১০০ গাড়ির সিরিয়াল। এখানে আসলাম, এখানে আসে দেখি তেল নাই। আবার সিন্ডিকেট করতেছে, দোকানে তেল বেচতে আছে ৩০০ টাকা করে, পেট্রোল বেচতে আছে ৩০০ টাকা, ২৫০ টাকা এরকম। ৪ ঘন্টা থাকলেও ১ লিটার তেল পাওয়া যায় না। এভাবে কতক্ষণ আর অপেক্ষা করা যায়? আমি ৩ দিন থেকে তেল পাচ্ছি না। আজকে ১ লিটার অলরেডি নিয়েছি, আর ১ লিটার নেওয়ার জন্য সিরিয়াল ধরেছি। ২ লিটার তেল হলে মোটামুটি অঙ্ক যেতে পারবো। দর্শক, জ্বালানি, তেল ও পেট্রোল পাম্পের বিষয়ে জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলের পেট্রোল পাম্পগুলোর কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে জানিয়ে রাখি যে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, সেই উত্তেজনার প্রভাব জ্বালানি খাতে সেটি বাংলাদেশে পড়েছে। সেই প্রভাব কিন্তু আমরা দেখেছি যে রংপুরেও এর প্রভাব কিন্তু আসলে কম পড়েনি। আমরা দেখেছি যে আসলে ঈদের আগে একটি টানটান উত্তেজনা ছিল যে আসলে কোথাও পেট্রোল মিলছে না, তবে ঈদের পরদিন থেকে কিন্তু এই অঞ্চলের বিশেষ করে রংপুর বিভাগের যে ৮টি জেলায় সেখানে কিন্তু যে কাঙ্ক্ষিত ফিলিং স্টেশনগুলোতে যে আসলে বিশেষ করে বাইকাররা যে পরিমাণ পেট্রোল পাওয়ার কথা সেটি পাচ্ছে না, এবং তারা কিন্তু সেই পেট্রোল না পাওয়ার পরে কিন্তু তারা আসলে ফেরত যাচ্ছে। তবে এখানে সবচাইতে যেটি মজার বিষয় যে পেট্রোল পাম্পগুলোতে কোনো ধরনের পেট্রোল না মিললেও খোলা বাজারে কিন্তু আসলেই সেখানে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে। সেখানে চড়া মূল্যে, যেখানে আসলে সরকারি নির্ধারিত যে তেলের মূল্য সে থেকে প্রায় বলা যায় যে প্রতি লিটার তেল কিন্তু ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে খোলা বাজারে। তাহলে সাধারণ মানুষ যেটি বলছেন যে পেট্রোল পাম্পে পেট্রোল নাই, কিন্তু এই খোলা বাজারে এত পেট্রোল আসলো কোথা থেকে, সেটি কিন্তু আসলে সঠিকভাবে বাজার মনিটরিং এবং বিশেষ করে প্রশাসনের সঠিক তদারকির না ফলে কিন্তু পেট্রোল পাম্প মালিক যারা রয়েছে তাদের সাথে যারা খুচরা ব্যবসায়ী রয়েছে তাদের যোগ সাজসে কিন্তু আসলে এই ধরনের পেট্রোল যারা বিক্রি করে থাকেন, যারা বাজারজাত করে থাকেন, তাদের সাথে কিন্তু আসলে এই পেট্রোল পাম্পগুলো থেকে একটু চড়া মূল্যে তারা কিন্তু আসলে এই গ্রাম অঞ্চলগুলোতে গিয়ে সেই পেট্রোল বেশি দামে বিক্রি করছেন, এমন অভিযোগ কিন্তু রয়েছে যারা বাইকার চালক রয়েছেন। এবং আমরা দেখছি যে অনেক বাইক চালকরা তারা কিন্তু সেখানে অপেক্ষা করছেন এবং পেট্রোল পাম্প বন্ধ করে কিন্তু আসলে যারা মালিক পক্ষ তারা কিন্তু সেখানে নেই, এবং তারা যেটি বলছেন যে তাদের সরবরাহ নেই, এবং পাম্প মালিকরা যেটি বলছেন যে ডিপো থেকে তারা তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটি কিন্তু পাচ্ছে না। এই কারণে পাম্পগুলোতে তেল নাই, সে কারণে কিন্তু তারা বলছে যে এই কারণে তারা পাম্পগুলো বন্ধ রেখেছে। তবে বিশেষ করে ঈদের যে বাড়তি আনন্দ যেটি ভাগাভাগি করার কথা ছিল, সেটি কিন্তু এই যে বাইক দ্বারা এই ঈদের আনন্দ, বিশেষ করে ঢাকা থেকে অনেক কর্মজীবী যে কাঙ্ক্ষিত তেল না পেয়ে তারা কিন্তু যারা দায়িত্বশীল রয়েছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই পেট্রোল যে নিয়ে আসলে যে সংকট সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে সেটি যেন সংকটটা নিরসন করা হয়। এবং বিশেষ করে উত্তরাঞ্চলের পেট্রোল পাম্পগুলোতে কিন্তু এক ধরনের বলা যায় যে চরম ভোগান্তিতে কিন্তু বিশেষ করে যারা বাইকার চালক রয়েছে তারা কিন্তু পড়ছে, এবং কালোবাজারে যেভাবে পেট্রোল উচ্চ দামে বিক্রি হচ্ছে সেই প্রশাসন এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে আসলে এ বিষয়ে সঠিক মনিটরিং যদি বাড়ানো যায় তাহলে হয়তোবা কালোবাজারে যেভাবে পেট্রোল বেশি দামে বিক্রি হচ্ছে, হয়তোবা এমনও যারা বাইকার চালক আছে তারা যেটি বলছেন যে অনেক পেট্রোল পাম্পে কিন্তু তারা আসলে কৃত্রিম সংকটও করতে পারে। অনেক পেট্রোল পাম্পে আমরা দেখেছি যে খোঁজ নিয়ে গোপন সূত্রে যেটি বলা যায় যে অনেক পেট্রোল পাম্পে পেট্রোল মজুদ রয়েছে কিন্তু আসলে তারা বিক্রি করছে না, বন্ধ করে কিন্তু আসলে তারাও লাপাত্তা হয়েছে, এবং পাশাপাশি দোষারোপ করছে যে
পেট্রোল যে ডিপো থেকে যে তেল সংগ্রহ করে সেখানে তেল পাচ্ছে না, এমনটাই কিন্তু তারা বলছে। তবে এই যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে এই অঞ্চলের মানুষ একেবারে যে চরম ভোগান্তি সেটি কিন্তু একেবারে চরম পর্যায়ে উঠবে। এ কারণে কিন্তু আসলে এখানকার মানুষজন বলছে যে খুব দ্রুতই যেন সরকারের সুদৃষ্টি দেয় এই যে তেল সংকট সেটি যেন নিরসন হয় এবং এই অঞ্চলের মানুষ যেন স্বাভাবিকভাবে তাদের যে জীবনমান চলাচল করতে পারে, এমনটাই কিন্তু দাবি করছেন এখানকার যারা সাধারণ মানুষজন আছে। এই ছিল আমার কাছে তাবাসসুম রংপুর থেকে পেট্রোল নিয়ে যে আসলে পেট্রোল পাম্পগুলোতে যে তেল সংকট নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে উত্তরাঞ্চলের পেট্রোল পাম্পগুলোর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। খুলনা, পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিতরণ করায় আবারও অস্থিরতা দেখা দিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের তেল সেক্টরে। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় খুলনা বিভাগের 10 ও বৃহত্তর ফরিদপুরের 5 জেলার পেট্রোল পাম্পগুলো চরমভাবে তেল সংকটে পড়েছে, যে কারণে পাম্প কর্তৃপক্ষ ক্রেতাদের কাছে পর্যাপ্ত তেল বিক্রি করতে পারছে না। ফলে সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত বাকবিতণ্ডে জড়িয়ে পড়ছে পাম্পের কর্মচারীরা। এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পাম্প কর্তৃপক্ষ। ঈদের দিন ও গতকাল খুলনার 3 ডিপো বন্ধ থাকার পর আজ স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান জানান, খুলনা বিভাগ সহ 15 জেলায় 380টি পেট্রোল পাম্পগুলোর জ্বালানি তেলের চাহিদা প্রতিদিন 40 লাখ লিটার, যা খুলনা, পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে সরবরাহ করা হয়। তেল তো প্রচুর পরিমাণে সংকট আছে। আমাদের চাহিদার অর্ধেকও আমরা তেল পাচ্ছি না ডিপো থেকে। যে তেল আমরা পাচ্ছি সেই তেল আমাদের ধরেন 3 ঘন্টা 4 ঘন্টার ভিতর অকটেন, মেবি বেশি ক্রাইসিস হলো অকটেনটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট ডিক্লেয়ার দিচ্ছে তেলের কোনো অভাব নেই, আপনার যে পরিমাণ তেল চান সেই পরিমাণ পাবেন, অথচ আমরা ডিপোতে আসলে রেশনিং পদ্ধতিতে 1/3 আমাদের চাহিদার 1/3 মেটানো হচ্ছে। সুতরাং এই পাবলিকের সঙ্গে পাম্পের সঙ্গে একটা বিরোধ সৃষ্টি হইতেছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে, কিন্তু বুকে চাপা কষ্ট নিয়ে জাতীয় সংসদ নির্বাচন মেনে নেওয়া হয়েছে। তিনি দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার নিজ বাড়িতে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তিনি সরকারের নিয়োগ দেওয়া প্রশাসক বাতিল করে অবিলম্বে স্থানীয় নির্বাচনের দাবি জানান। বলেছি বুকে কষ্ট চাপা দিয়ে মেনে নিলাম। আমরা বলি নাই, সামাজিক 2টা সংস্থা বলেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে এখানে জালিয়াতি হয়েছে, সুজন বলেছে এখানে জালিয়াতি হয়েছে। এই 2টা সংস্থা কোনো দলের না। আমাদেরকে দেখলে এখন মানুষ বলে, ভোট দিলাম আপনাদেরকে, সরকার গঠন করলো, আরেক দল হিসাব মিলাইতে পারতেছে। আমরা বলি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য। তো অনেকে বলে আর কত ধৈর্য ধরবো, জীবন গেল, রক্ত গেল, এখন আরো কত ধৈর্য ধরবো, আপ টু লাস্ট লিমিট। এর মাঝেই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি 180 ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এদিকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে আখ্যা দেন তিনি। এ সময় জনগণের অভিপ্রায় সর্বোচ্চ আইন হওয়া উচিত বলেও জানান জামায়াতের এই নেতা। দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের জন্য বড় ক্ষতি করবে। সামনের দিনগুলোতে সবকিছু দাম বাড়তে পারে, এটাকে মোকাবেলা করেই সরকার কাজ করছে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কাজের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। ফখরুল বলেন, কিছু পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে, কিন্তু সরকার কোনো মব তৈরি করতে দেবে না। সব অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আমাদের কৃষকদের অনেক সমস্যা বললাম আগে, এই জন্য আমরা ওইটা সমাধান করার লক্ষ্যে কত করতে পারি। আজকে আবার
আমাদের প্রধানমন্ত্রী তার সাহেবের নির্দেশে আরেকজন মন্ত্রী ঠাকুরা যান, উনি হচ্ছেন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ে একজন অর্থনীতিবিদ ডক্টর রাশেদ তিতুমি, উনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। উনি এসে আমাদের 3টা জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুরে দেখবেন যেখানে কৃষকদের জন্য কি করা যায়, অর্থাৎ আপনারা যে ফসল উৎপাদন করেন এই ফসল উৎপাদনকে ভালো বাজার দিয়ে দাম কি করে পাওয়া যায়, এই এলাকাকে কলকারখানা কিভাবে বাড়ানো যায়, কৃষিভিত্তিক শিল্পগুলো কিভাবে বাড়ানো যায়, এগুলো দেখার জন্য আজকে উনি আসতেছেন। দেশের মানুষ কোনো ধরনের উগ্রবাদকে সমর্থন করে না, তাই উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাছল খোরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি দেশ তখনই এগিয়ে যায় যখন সে দেশের অধিকাংশ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়। শিক্ষার উন্নয়নে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারই আলোয় আমাদের ছোট্ট বোনেরা, আজকে মা বোনেরা এবং গোটা জাতির মুক্তির লক্ষ্যে শিক্ষায় অগ্রগতি অর্জন করেছে। কোনো উগ্রবাদকে সমর্থন করে নাই। তাই সেজন্য আগামী দিনে দেশের সমৃদ্ধি, ঐক্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আওয়ামী লীগ সরকারের পাচারকৃত 32 লাখ কোটি টাকা দিয়ে দেশের 60টি বাজেট করা সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে বরগুনার ক্রোক এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জেলা প্রশাসক তাসলিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উন্নয়ন পরিকল্পনার নানা দিক তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা 1 আসনের সংসদ সদস্য মাহমুদুল হাসান অলিউল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খুদা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হান্নান প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা চাই বাংলাদেশকে স্বাবলম্বী করতে, আমরা চাই বাংলাদেশকে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে, আমরা বিশ্বাস করি ইসলামী মূল্যবোধে। আমি ব্যক্তিগতভাবে, তারেক সাহেব ব্যক্তিগতভাবে, কাজে ইসলামী মূল্যবোধ বিশ্বাসের কারণ হিসেবে দেখবেন যেখানে শেখ মুজিবের ছবি ছিল, আপনারা খুব খেয়াল করে দেখবেন সেখানে লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ। ঈদ উদযাপন শেষে রাজধানী ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে। আর নির্বিঘ্ন পারাপারে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 17টি ফেরি চালু রেখেছে বিআইডব্লিউটিসি এবং এ নৌপথে 16টি লঞ্চ চালু রেখেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাট এলাকায় বাড়ানো হয়েছে প্রশাসনের বিশেষ নজরদারি। ঈদের তৃতীয় দিনে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। পর্যটককে পরিপূর্ণ সৈকতের 0 পয়েন্ট ও দীর্ঘ 18 কিলোমিটার বেলাভূমি। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। অনেকে সমুদ্রের ছোট বড় ঢেউর সঙ্গে মিতালিতে মেতে উঠেছেন। কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন মায়াবী সাগর কন্যার প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার মোটর বাইক, ওয়াটার বাইক ও ঘোড়া সহ বিভিন্ন বাহনে চড়ে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন। পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশ। আমি আমার ফ্যামিলির সঙ্গে এখানে কুয়াকাটায় আসছি। এই জায়গাটা অনেক সুন্দর। ঈদের ছুটিতে আরো অনেক সুন্দর লাগতেছে সবকিছু মিলে। এই ছুটিতে ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি, একটু ভালো লাগবে। আর কুয়াকাটা এমন একটা স্পট যেখানে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটাই দেখা যায়। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজার থেকে ঈদ পর্যটনের খবর জানাচ্ছেন প্রতিনিধি সঞ্জয় কুমার দে। তৃতীয় দিনেও মৌলভীবাজারের পর্যটন স্পটগুলোতে ভিড় রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি 71 পর্যটন স্পটে। আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন যে নানা বয়সী পর্যটকরা আসছেন, তারা ঘুরে বেড়াচ্ছেন পরিবার পরিজন নিয়ে, এক স্পট থেকে অন্য স্পটে যাচ্ছেন। আমি খোঁজখবর নিয়ে জেনেছি প্রত্যেকটাই স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে। এছাড়া আমি কথা বলেছিলাম এই পর্যটকদের সাথে, তারা আমাকে জানিয়েছেন তারা
নির্বিঘ্নে তারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে না। আর রাস্তা পর্যটক বেশি আসার কারণে কিছুটা যানজট আছে, যানজট থাকার পরেও নির্বিঘ্নেই তারা ঘুরে বেড়াচ্ছেন। আমি এছাড়া কথা বলেছিলাম এই টুরিস্ট পুলিশ এবং থানা পুলিশের সাথে, তারা আমাকে জানিয়েছেন যাতে পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি রয়েছে। এই ছিল মৌলভীবাজার থেকে ঈদের তৃতীয় দিনের এই সর্বশেষ তথ্য। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটির সকাল মানেই চেনা চট্টগ্রামের ভিন্ন এক রূপ। ব্যস্ত নগরী ছেড়ে মানুষ ছুটছে সমুদ্র, পাহাড় আর বিনোদন স্পটগুলোতে। পরিবার পরিজন, শিশু ও তরুণদের উপস্থিতিতে নগর জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিকেল গড়াতেই মানুষের ঢল নামে পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানা এবং ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে। নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশের টহল জোরদার রয়েছে। তবে কিছু পার্ক বন্ধ থাকায় কিছুটা হতাশাও দেখা গেছে দর্শনার্থীদের মাঝে। সব মিলিয়ে ঈদের ছুটিতে চট্টগ্রামে পরিণত হয়েছে এক আনন্দমুখর মিলন মেলায়। ঈদে গাজীপুরের বিনোদন কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমেছে। সকাল থেকে রাজধানী ঢাকা সহ আশপাশের এমনকি দূর দূরান্ত থেকেও বিনোদন প্রেমী নানা বয়সের লোকজন ছুটে আসছেন পার্ক, রিসোর্ট সব বিনোদন কেন্দ্রগুলোতে। বিশেষ করে গাজীপুর সাফারি পার্কে শিশু কিশোরদের নিয়ে ছুটে এসেছেন অভিভাবকরা। সরকারিভাবে পরিচালিত এই পার্কে এসে প্রাকৃতিক পরিবেশে বাঘ, ভাল্লুক সহ নানা ধরনের পশু পাখি দেখে মুগ্ধ হয়ে ফিরছেন দর্শনার্থীরা। ঈদ উপলক্ষে দর্শনার্থীদের জন্য বাড়তি প্রস্তুতি নিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। সাফারি পার্কে ঘুরতে এসেছি দেখার জন্য, আসলে খুব ভালো লাগতেছে। আমরা মেকাও পাখি, তারপরে সিংহ, নীলগাই, বানর এগুলো দেখে আসছি। ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে একসাথে ঘোরার জন্য আসছি। বাঘ দেখছি, প্রজাপতি দেখছি, আর অনেক কিছু। হ্যাঁ, আর কি দেখতে আসছো বলো? হ্যাঁ, অনেক কিছু দেখলাম, খুবই ভালো লাগলো, সুন্দর লাগলো। আপনারা আসবেন, দেখবেন, খুবই ভালো লাগে এই জায়গা। ঈশ্বরদীতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঈশ্বরদীর রেলগেট সহ আশপাশের এলাকা। দুপুরে ঈশ্বরদীর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুই গ্রুপের কর্মসূচি শেষে হাবিব গ্রুপ বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট এলাকায় গেলে পিন্টু গ্রুপ অতর্কিত হামলা করলে এক পর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা দেওয়া ও সংঘর্ষ হয়। পরে সংঘর্ষ চলাকালে হাবিব গ্রুপের কার্যালয়ে ভাঙচুর করে গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে প্রকৌশলী ওসমান নামের এক বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত 8টার পর নিজ বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা এই হামলা চালায়। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। ছেলেকে বাঁচাতে গেলে তার মা আসিয়া বেগম দুই পায়ে গুলিবিদ্ধ হন। আহত হন ওসমানের বাবা রশিদ আহমেদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমদ জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পুলিশ, সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদারীপুরে নিখোঁজের 10 দিন পর রুহুল আমিন ঘরামি নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, 10 দিন আগে রুহুল আমিন ঘরামি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয় এক কৃষক ধান ক্ষেত পরিচর্যা করতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ প্রাথমিকভাবে নিহতের 2 ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে। স্বাধীনতার 55 বছর পর সংরক্ষিত হচ্ছে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকার গণকবর। ইতোমধ্যে গণকবরটি সংরক্ষণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। দুপুরে গণকবর সংরক্ষণের কাজ পরিদর্শন করেন মৌলভীবাজার 1 বড়লেখা জুড়ি আসনের সংসদ সদস্য আলহাজ নাসিরউদ্দিন আহমেদ মিঠু এমপি। এ সময় জুড়ি উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুন্নু, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আব্দুল কায়ুম উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মহাপ্রাণ যোগেন মণ্ডলের পুণ্যভূমি মোস্তারকান্দিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সিনিয়র সাংবাদিক ও মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট এস.এ. মনিরুজ্জামান মনির। শ্রী যোগেন মণ্ডল স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মন্তর সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুনু সর্দার, বিএনপির নেতা জসিম বয়াতি, জানে আলম সর্দার, সনাতন ধর্মাবলম্বীদের নেতা লক্ষণ হালদার, সুদেব মণ্ডল, অসীম হালদার সহ অন্যান্যরা। পটুয়াখালীর বাউফলে গণ অধিকার পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা গণ অধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠন এর আয়োজন করা হয়। বাউফল উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি হাবিব মাস্টার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ রাসেল, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক আকন ও ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রথমবারের মতো ঈদ পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া প্রতাপকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সম্রাট হোসেন। বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রজিউল্লাহ খান এবং বিশিষ্ট ব্যক্তি এস.এম. মফিজুর রহমান।